আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে সর্বজনীন পেনশন স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি সুরাহা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে শিক্ষক প্রতিনিধিদের ১৩ জন সদস্য অংশ নেন। পরে গণমাধ্যমকে ওবায়দুল কাদের জানান, শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তিনি দাবি করেন, রাষ্ট্রে যাতে কোনো বৈষম্য না থাকে সেই জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি রাজনৈতিক কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা ইটস এ মিস্টেক। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক। একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। আজ শনিবার কেন্দ্রীয়ভাবে মাঠের কোনো কর্মসূচি রাখেনি কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে সারা দেশের আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানী শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বাকের মজুমদার। তিনি জানান, আজ শনিবার সব বিশ্ববিদ্যালয় এবং জেলায় জেলায় তাদের অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে। সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে। চীন সফর নিয়ে রোববার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস এই তথ্য জানিয়েছেন। গত ৮ই জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ই জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির ইন্ধন আছে কথা বলে সরকার শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আন্দোলনের আড়ালে ক্ষমতাসীনরা অন্য কিছু করছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। ইমরুল হাসানের রিপোর্ট। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ঢল। উপলক্ষ সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের শ্রদ্ধা নিবেদন। তাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান মির্জা আব্বাস। নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। কথা বলেন কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গেও। অভিযোগ করেন ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন দিকে নিতে চায় সরকার। এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। বিএনপি ব্যর্থ হয়নি মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে অব্যাহত থাকবে তাদের কর্মসূচি। বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই। এই আন্দোলনে আমাদের ছেলেরা, আমাদের কর্মীরা, আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে, এখনো যাচ্ছে, আবার বেরোচ্ছে, আবার ঢুকতেছে, গুলি খেয়েছে, আহত হয়েছে, শাহাদাত বরণ করেছে, বহু লোক আছে। সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই, বরং সরকার
আন্দোলনকে নস্যাৎ করার একটা চেষ্টা করতেছে। আমার চ্যালেঞ্জ কিন্তু সরকার, এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র কিছুই থাকবে না। সুতরাং এই হায়নার হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। নেতাকর্মীদের নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কুড়িগ্রাম ও জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বগুড়া ও গাইবান্ধায়। বানভাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ বন্যা দুর্গতদের। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি ও উজানের ঢলে বগুড়ায় দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার ৮২টি গ্রামের ৬৮,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরাঞ্চলের চারণভূমি পানিতে ডুবে থাকায় গবাদি পশুর খাবার সংগ্রহ করতে পারছেন না। এছাড়াও পানিবন্দী হয়ে পড়ায় ৪০টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এখনও বন্ধ রয়েছে। জামালপুরের যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ও সরিষাবাড়ির জগন্নাথ ঘাট পয়েন্টে পানির হ্রাস পেলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। পানি কমায় অনেকেই আশ্রয় কেন্দ্রে ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। দুর্গত এলাকায় খাবার, সুপেয় পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে বন্যার্তদের মাঝে। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৯টি ইউনিয়নে এখনও পানিবন্দী রয়েছে ৫০,০০০ মানুষ। বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষ এখনও তাদের বাড়িঘরে ফিরতে পারেনি। বন্ধ রয়েছে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান। লালমনিরহাটে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে ৫ উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় নদী ভাঙন প্রকট আকার ধারণ করেছে। প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি। বালু ভর্তি জিও ব্যাগ ফেলে এসব রক্ষায় কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এক মাসে ৩ বার বন্যার কবলে পড়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার সহ ১২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দী মানবতর জীবনযাপন করছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। শুক্রবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২৪ ঘন্টা পার হলেও রাজধানীর অনেক এলাকা থেকে এখনও পানি সরেনি। এই মুহূর্তে রাজধানী নিউ মার্কেটে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, নিউ মার্কেটের জলাবদ্ধতা এবং ব্যবসায়ীদের কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। এবং বাসা বাড়িগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায়। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, এখানেও গতকাল প্রায় কোমর পরিমাণ কিন্তু পানি ছিল। তো পানি কিন্তু ইতোমধ্যে নেমে গিয়েছে, কিন্তু মানুষের যে দুর্ভোগ, বিশেষ করে এই নিউ মার্কেটের ব্যবসায়ীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনো রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই বৃষ্টির জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের যে বিভিন্ন সরঞ্জামাদি যেগুলো পানির নিচে আসলে তলিয়ে গিয়েছিল, তারা চেষ্টা করছেন সেই তাদের সরঞ্জামাদিগুলো আসলে রোদ্রে শুকিয়ে আসলে তাদের যে ক্ষতি হয়েছে এই জলাবদ্ধতা, সেটা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য। তবে আসলে ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছে, তারা আসলে ক্ষোভ জানিয়েছেন গত কয়েক বছর ধরেই কিছুটা বৃষ্টি হলেই ঢাকা শহরের নিউ মার্কেট কিন্তু তলিয়ে যায় এবং তারা প্রতি বছরই ক্ষতি গুনতে হয়। তারা বলছেন যে প্রতিটি দোকানে গতকালের বৃষ্টিতে বিশেষ করে ২ থেকে ২.৫ লাখ টাকা এভারেজে তারা বলছেন যে প্রতিটি দোকান, প্রতিটি ব্যবসায়ীকে সেই ক্ষতি কিন্তু গুনতে হবে। এজন্য তারা দুষছেন যেমন মার্কেট কমিটিকে, একই সঙ্গে কিন্তু সিটি কর্পোরেশন। তারা বলছেন যে সব ধরনের ট্যাক্স তারা পরিশোধ করেন, সব ধরনের যে ধরনের ফি গুলো রয়েছে সবই পরিশোধ করেন, কিন্তু তাদের যে অবস্থার উন্নতি, সেই অবস্থার উন্নতি কিন্তু এখন পর্যন্ত না। আমি তো আপনাকে জানিয়ে রাখি, এই যে দক্ষিণের মেয়র ফজলুর তাপস, তার নির্বাচনী ইশতেহার ছিল জলাবদ্ধতা নিরসনটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইশতেহার ছিল, কিন্তু আমরা দেখেছি গত ৪ বছরে প্রায়
360 কোটি টাকা ব্যয় করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে। 2 সিটি কর্পোরেশন মিলে কিন্তু প্রায় 700 কোটি টাকার উপরে গত 4 বছরে ব্যয় হয়েছে, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আসলে এই চিত্র, জলাবদ্ধতার চিত্রের খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি। কিছুটা বৃষ্টি হলেই কিন্তু এই শহর তলিয়ে যাচ্ছে পানির নিচে, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে এই নিউ মার্কেটের ভোগান্তিটা আসলে অনেকটা চোখে পড়ার মতো এবং খুবই দুঃখজনক, যেহেতু এখানে প্রায় 450 মতো দোকান আমাদেরকে যেমনটা জানিয়েছে গতকাল তলিয়ে গিয়েছিল, এবং তারা চাচ্ছেন এর থেকে স্থায়ী একটি মুক্তি। নিউ মার্কেট থেকে জানছিলাম জলাবদ্ধতার খবর। নগরবাসীর ভোগান্তি কমাতে রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ। ডিএমপির সাপ্তাহিক ট্রাফিক আপডেট বিষয়ে সংস্থাটির মিডিয়া সেন্টারে নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার SM মেহেদি হাসান। তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা বজায় না রাখলে ট্রাফিক পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে রাস্তা অবরোধ করার ফলে তৈরি তীব্র যানজটের ভোগান্তি এড়াতে ডিএমপি ট্রাফিক বিভাগের কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে ডিএমপির ক্রাইম অপারেশন বিভাগের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মেহেদি হাসান। বাজার নিয়ন্ত্রণে আলু, পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীরা চাইলে আমদানি করতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বন্যা পরবর্তী ব্যবস্থার জন্য আমরা কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় সহ আমাদের এই যে সাপ্লাই চেনটা যেন আমরা নিশ্চিত করতে পারি, তাদের সাথে বসে কাঁচামরিচ, পেঁয়াজ সহ অন্যান্য যে কৃষি উৎপাদিত পণ্য আছে সেটার অবস্থা এবং কি করণীয় সে বিষয়ে আমরা নিয়ে আপনাদেরকে জানাবো। যে কেউ মজুতদারি করে পেঁয়াজ, আলু, মরিচের দাম বাড়ানোর চেষ্টা করতেছে, আমাদের হটলাইন আছে, আমাদেরকে জানাইলে আমরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অস্ট্রেলিয়ার পেস বান্ধব কন্ডিশনে জাতীয় দলের রাডারে থাকা খেলোয়াড়দের ক্রিকেটীয় দক্ষতা বাড়বে বলে মনে করেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। এছাড়াও এই কন্ডিশনে ব্যাটারদের ওপর বাড়তি মনোযোগ থাকবে বলে জানিয়েছেন ব্যাটিং কোচ রাজিন সালে। রিপোর্ট নিলয় মজুমদারের। শনিবার সকাল 10টা বাজতেই অস্ট্রেলিয়া যাত্রার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশ ক্রিকেটার হাই পারফরমেন্স ইউনিট। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান শাইন্সের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ ও 2টি ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। এছাড়াও বিগ ব্যাশের 5টি দলকে নিয়ে আয়োজিত 9 দলের একটি টি20 টুর্নামেন্টও খেলবে বাংলাদেশ। এই সফরে জাতীয় দলের রাডারে থাকা খেলোয়াড়রা ভালো করবেন বলে প্রত্যাশী দলের নির্বাচক ও কোচরা। সবচেয়ে যে বড় জিনিসটা সেটা হলো ভালো খেলার পাশাপাশি এই ধরনের কন্ডিশনে খেলার যে এক্সপিরিয়েন্স, এটা আমাদের দেশের আসলে এই ব্যাচের কোনো প্লেয়ারেরই নেই। তো সেই জায়গা থেকে তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স, আশা করছি ইনশাআল্লাহ ভালো করবে। প্লেয়াররা ম্যাচ খেলে বোঝা যাবে যে তারা কতটুকু পিছায়া বা কতটুকু আগানো। ওইভাবে আমরা আসলে কাজ করবো নেক্সট আর কি, যেহেতু একটা সময়ের ব্যাপার, দেখা যাক কী করা যায় এবং ইনশাল্লাহ এসে ওইটা নিয়ে কাজ করা যাবে। এবং আমি আশা করি এখান থেকে আপনারা আগামীতে কমসে কম 2-3 জন ব্যাটসম্যান পাবেন ইনশাল্লাহ এখান থেকে ন্যাশনাল টিমে খেলবে আশা করি। আসন্ন এই সফরে অস্ট্রেলিয়ার কন্ডিশনকে সবচেয়ে বড় বাধা মানছেন এই আসরে দায়িত্বপ্রাপ্ত করি মোর। অস্ট্রেলিয়ান কন্ডিশনে ব্যাটাররা কেমন করবে সেটা দেখার বিষয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে ভালো কিছু করা সম্ভব। আশা করছি ক্রিকেটাররা ভালো খেলবে। ওয়ানডে ম্যাচগুলোতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আফিফ হোসেন। 2টি 4 দিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন মাহমুদুল হাসান জয়। টি20 দলের দায়িত্ব থাকছে আকবর আলীর কাঁধে। অস্ট্রেলিয়ার মাটিতে 4 দিনের 2টি ম্যাচই জয় পেতে চান এই সফরে লাল বলের অধিনায়ক জয়। ক্যাপ্টেন হিসেবে আমার টিম যে কম্বিনেশন আছে, আমরা ইনশাল্লাহ সিরিজ জেতার লক্ষ্যেই থাকবে আমাদের। নিলয় মজুমদার, এমটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই
ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ দূরে গেলে বুকে ভালোবাসা জাগে তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে, আমিও ফিরবো।